হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা কথা বলবো রেফারেন্সিং নিয়ে। সো মূলত এপিএ রেফারেন্সিং নিয়ে আমরা কথা বলবো। তো প্রথমেই আমাদের জেনে আসা দরকার যে রেফারেন্সিং বিষয়টি আসলে কি। তো আমাদের দেশে যেহেতু রিসার্চ এখন পর্যন্ত খুব একটি মানে প্রতিষ্ঠিত অবস্থায় যায়নি, যে কারণে রেফারেন্সিং নিয়ে আমাদের এখনো অনেকের মধ্যেই সমস্যা রয়ে গেছে। আর বিশেষ করে সমস্যার চেয়ে দৈন্যতাটা বেশি রয়ে গেছে। এটা আমার ব্যক্তিগত মতামত যদিও। সো রেফারেন্সিংটা আসলে কি আমরা তার আগে একটু বলে নেই, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি দ্রুত সাবস্ক্রাইব করে নিব। সো রেফারেন্সিং হচ্ছে আমরা যখন কোনো লেখা লিখি, সেই লেখাটিতে অন্য কোনো সোর্সের কোনো ইনফরমেশন যদি ইনক্লুড করতে চাই, তাহলে সেই সোর্সের রেফারেন্স এবং সাইটেশন আমাদের লেখায় দিতে হবে। যদি আমাদের লেখাতে, আমাদের যে কোনো লেখা, সেটা রিসার্চ, রিভিউ বা যে কোনো এসে টাইপ লেখা হতে পারে, যেখানে অন্য কোনো সোর্স থেকে আমরা যখন কোনো ইনফরমেশন নিব, সেই ইনফরমেশনগুলো যদি রেলিভেন্ট হয় আমাদের লেখার সাথে, সেটা আমরা নিতেই পারি। কিন্তু যদি আমরা সেটা নেই, তাহলে অবশ্যই তার রেফারেন্স এবং ইনটেক্সট সাইটেশন দিতে হবে। তো আমাদের দেশে অনেকেই রেফারেন্সটা দেয় যদিও, কিন্তু ইনটেক্সট সাইটেশনটা আর দেয় না। তো এটা ইট ইজ টু বি নোটেড যে শুধু রেফারেন্স দিলে কিন্তু হবে না, ইনটেক্সট সাইটেশনটাও মাস্ট দিতে হবে। সো ইট ইজ এ মাস্ট। সো হাউএভার আমরা এপিএ রেফারেন্সিং নিয়ে কথা বলবো আজকে। রেফারেন্সিং কয়েক রকমের আছে। ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের রেফারেন্সিং ব্যবহার করা হয়, তবে এপিএ ওয়ার্ল্ড ওয়াইড রেকগনাইজড এবং সবচেয়ে বেশি বহুল ব্যবহৃত ফরম্যাট হচ্ছে এপিএ। এপিএর ফুল মিনিং হচ্ছে আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, যারা রেফারেন্সিং কিভাবে করতে হবে, দ্য রেফারেন্সিং স্টাইল অফ ডকুমেন্টেশন ইনফ্যাক্ট, হ্যাঁ, সেইগুলোর কিছু নির্দিষ্ট রুলস, কিছু নির্দিষ্ট সুন্দরভাবে, কিছু চমৎকারভাবে একটি লিস্ট দিয়ে দিয়েছে বা কিছু নির্দেশনা দিয়ে দিয়েছে যে এইভাবে রেফারেন্সিংটা করতে হবে, এবং সেটাই ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড এবং রেকগনাইজড। এপিএ ছাড়াও রয়েছে এমএলএ ফরম্যাট, এমএলএ যেটা হচ্ছে মডার্ন ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশনের ফরম্যাট। আর তাছাড়া রয়েছে হার্ভার্ড ইউনিভার্সিটির একটা ফরম্যাট, যেটাকে হার্ভার্ড রেফারেন্সিং বলা হয়। এবং তাছাড়াও রয়েছে শিকাগো রেফারেন্সিং। সো এপিএটা হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণ রেকগনাইজড আমাদের দেশে। যারা থিসিস ডিজার্টেশন করে বা বিভিন্ন দেশেই, এবং যে ইন্টারন্যাশনাল আইএসএসএন জার্নালগুলো রয়েছে, রিসার্চ জার্নালগুলো রয়েছে, তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এপিএ রেফারেন্সিংটা ফলো করে। তো আমরা আজকে এই এপিএ রেফারেন্সিং নিয়ে কথা বলছি 6th এডিশন নিয়ে। এটাই সবচেয়ে বেশি পরিমাণ ব্যবহৃত হয়, যদিও 7th এডিশনে কিছুটা সামান্য কিছু পরিবর্তন এসেছে বা কিছুটা নতুন দিক নির্দেশনা এসেছে, বাট দ্যাট ডাজন্ট ম্যাটার। মূলত আমরা 6th এডিশনটা যদি বুঝতে পারি, তাহলেই আমাদের হবে। তারপরে আমি 7th এডিশনের যেটুকু আছে সেইটুকু আমি আমার কাছে রেখে দিয়েছি, এপিএস 7th এডিশন রেফারেন্সিং। সো এটাও আমার কাছে আছে। আমি এখান থেকেও কিছুটা আমরা দেখব যে সেটা কি। আমরা এখান থেকে যদি হোয়াট ইজ রেফারেন্সিং একবার দেখে আসি। রেফারেন্সিং ইজ এ মেথড used to identify where you have obtained information and ideas from for your assignments. যে কোনো অ্যাসাইনমেন্ট মানে যে আমরা তো কোনো একটা শব্দ পেলে সেটাকে শুধু ওই শব্দের মধ্যেই আমরা ঢুকে যাই, হ্যাঁ। কিন্তু অ্যাসাইনমেন্ট মানে শুধুমাত্র যে স্কুল কলেজে বা ভার্সিটিতে আমরা যে অ্যাসাইনমেন্ট করে থাকি সেটা না। অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে যে কাজ আমাদেরকে দেয়া হয়, সেটা লেখালেখির যে কোনো ধরনের কাজ হতে পারে। And the American Psychological Association APA provides a standardized format that ensures those references are accurate, complete and useful to the reader. APA requires two elements: an in-text citation and a reference list. Very, very important. I told a few minutes back, in-text citation and a reference list. সো ইনটেক্সট সাইটেশন থাকতে হবে এবং রেফারেন্স থাকতে হবে। শুধু রেফারেন্স দিলে হবে না। যারা শুধু রেফারেন্স দিবে তাদেরটাও এক প্রকারের চুরি। ভেতরে আমাদের লেখার ভেতরে যেখান থেকে আমরা যেখান থেকে আমরা নিয়েছি সেই সোর্সটা সাইট করতে হবে। আমাদের লেখা যেখানে আমরা যেটুকু অ্যাড করব সেটুকু কোন সোর্স থেকে নিয়েছি সেটা লেখার ভেতরে সাইট করতে হবে। সেটা কিভাবে আমরা একটু পরেই দেখব যে হোয়াট ইজ ইনটেক্সট সাইটেশন। আর রেফারেন্স হচ্ছে একটা সম্পূর্ণ থরো একটা লিস্ট,
এই লিস্টের মধ্যে আমরা যেসব রেফারেন্সিং করেছি, রেফারেন্স গুলো এনেছি, ব্যবহার করেছি আমাদের লিখাতে, সেই রেফারেন্সগুলো দিতে হবে। সো আমি একটু সময় নিয়েই আসলে বলছি, যদিও এই বিষয়গুলো খুব অল্পতেই সেরে ফেলা যেত, কিন্তু রেফারেন্সিং এবং ইনটেক্সট সাইটেশন এই দুইটার মানে না বোঝার জন্য কিন্তু আমরা দেখতে পাই আমাদের অনেক বড় বড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকেও দেখতে পাই তাদের সম্পর্কে পত্রপত্রিকায় নিউজ হয় যে তারা বিভিন্ন জনের লিখা চুরি করেছেন, প্লেজারিজম যেটাকে বলা হয়, প্লেজারিজম এর অভিযোগে তারা অভিযুক্ত হচ্ছেন। কেউ কেউ 5 লাইন না 5 পৃষ্ঠা পর্যন্ত নকল করে দিচ্ছে। এরকম অনেক, আমরা এগুলো দুর্নীতি পরায়ণ বা তারা অসাধু মনের, বা এই লেখালেখির ক্ষেত্রে তারা তারা তাদের অযোগ্যতাকে প্রমাণ করার জন্যই তারা এই ধরনের কাজ করেন। আসলে তারা অযোগ্য বলেই এই চুরিগুলো করে থাকেন। সো এরকম হয়। তো এটা মেনে নেওয়া যায়, যারা একদম ইনিশিয়ালি কাজ শুরু করে তারা হয়তো অনেক সময় ঠিক মতো না বুঝে কাজগুলো করে, কিন্তু যারা একটা ইউনিভার্সিটি টিচার যখন একটা ভালো জায়গায় পৌঁছানোর পরে যখন এই ধরনের বিষয়গুলো, একটা গুরুত্বপূর্ণ কোনো সায়েন্টিফিক ইনফরমেশন বা কোনো গুরুত্বপূর্ণ সিগনিফিক্যান্ট কোনো ইনফরমেশন যদি অন্য কারোটা রেফারেন্স ছাড়া নিজের লিখাতে চালিয়ে দেয়, তাহলে অবশ্যই সেটা প্লেজারিজম, অবশ্যই সেটা চুরি। সো এটা আমি এই জন্য এমফ্যাসিস করলাম যে আমরা এখন পর্যন্ত এই জায়গাটাতে ম্যাচিউরড হতে পারিনি। আমি নিজেও, আমার অনেক আর্টিকেল রয়েছে, আমার প্রথম দিকের অনেক আর্টিকেলে আমি ঠিকভাবে ল্যাঙ্গুয়েজগুলো এডিট করতে পারিনি। আমি হয়তো সোর্স দিয়েছি, কোন রেফারেন্স থেকে নিয়েছি, সাইটেশনও দিয়েছি, কিন্তু আমার কাছে এখন বিষয়টা খারাপ লাগে যে ওই ল্যাঙ্গুয়েজগুলো যদি আমি কমপ্লিটলি এডিট করে দিতে পারতাম তাহলে বোধহয় আরো ভালো হতো। তো যাই হোক, আমরা যেটা এখন হয়তো আলহামদুলিল্লাহ একটা ম্যাচুরিটি এসেছে লিখায়, যে কারণে হয়তো বা নির্ভুলভাবে লেখার চেষ্টা করছি। সো এই ধরনের, আমি এই বিষয়টাতে খুব জোরালোভাবে আমার স্টুডেন্টদেরকে, যারা বিশেষ করে আমি আমার মাস্টার্সের স্টুডেন্টদের জন্য এই ভিডিওটা তৈরি করা, এবং পাশাপাশি আশা করব যে অন্যান্য সমস্ত ইউনিভার্সিটির বা আমাদের দেশের সব ইয়াং জেনারেশন যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে তাদের জন্য এই রেফারেন্সিং এর ভিডিওটি কাজে দিবে। সো এটা আমি একটু জোরালোভাবে বলছি যে রেফারেন্সিং ছাড়া রিসার্চ, থিসিস, ডেজার্টেশন সবকিছু একদম ইন ভেইন, এগুলোর কোনো মূল্য নাই যদি রেফারেন্সিং এবং সাইটেশন সঠিকভাবে না হয়। কোনো মূল্য নেই। যত ভালো লিখুক, ওই লিখাতে যদি অন্য কারো সোর্স থেকে কিছু নিয়ে আসে আর তার রেফারেন্স যদি না দেয় তাহলে সেটা চুরি। একদম এই লেখাকে অ্যাকসেপ্ট করা যাবে না। এক প্যারা পর্যন্তও যদি কেউ নেয়, অবশ্যই সাইটেশন এবং রেফারেন্স দিতেই হবে। যদি অন্তত সাইটেশনটা দেয়া থাকে, অন্তত এটাকে চুরি বলবে না, বলবে যে তার ইনক্যাপাবিলিটি বা তার এটা হয়তো তার যোগ্যতায় বা তার নিজের হয়তো বা দক্ষতা কম আছে বিধায় সে ল্যাঙ্গুয়েজটা পুরোপুরি চেঞ্জ করতে পারছে না, কিন্তু অ্যাটলিস্ট সাইটেশন তো দিয়েছে, এটুকু মানুষ বলবে। সো সাইটেশন এবং রেফারেন্সিংটা মাস্ট দিতে হবে। এই সম্পর্কে আসলে অনেক ক্রুশাল কথাবার্তা বলা উচিত, কিন্তু আমি সেটা বলছি না। আমি চেষ্টা করছি খুব ভদ্রচিত ভাবেই বলতে। হাউএভার, রেফারেন্সিং এ আমরা বলছিলাম যে এপিএ ফরম্যাট সম্পর্কে জানবো। আমরা একটু দেখে আসি যে এই ইনটেক্সট সাইটেশন এবং এই রেফারেন্স লিস্ট এটা বলতে আসলে আমরা কি বুঝি, আর ইনটেক্সট সাইটেশন বলতে আমরা কি বুঝি, এই দুইটা আমরা দেখে আসি। সো আমি 3টা আর্টিকেল এখানে নিয়ে রেখেছি, খুব পৃথিবীর বিখ্যাত কিছু পাবলিশারদের জার্নাল এগুলো। টেইলর অ্যান্ড ফ্রান্সিসের একটি জার্নাল। টেইলর অ্যান্ড ফ্রান্সিস একটি জায়ান্ট পাবলিশার ওয়ার্ল্ডের। এশিয়া প্যাসিফিক জার্নাল অফ টিচার এডুকেশন, তাদের একটি আর্টিকেল এখানে আছে। সো এই আর্টিকেলে এই যে আমরা একটা অংশ দেখছি, ভালো ভালো জার্নালগুলো, আমি যদি এই আর্টিকেল থেকে কিছু অংশ আমার কোনো কাজের জন্য নিতে চাই, তাহলে আমার যে রেফারেন্সটা দিতে হবে সেই রেফারেন্সে আমাকে এখান থেকে ইনফরমেশন আমি নিতে পারবো। যে এই জার্নালের নাম, তারপরে ভলিউম কত, ইস্যু নাম্বার কত, পেজ কত, ডিওআই অর্থাৎ ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফিকেশন নাম্বার যদি থাকে, এই যে এই নাম্বারটা, এটাও আমি কপি করে আমার রেফারেন্সিং এ নিয়ে যাব। সো আমরা দেখি একটু যে ইনটেক্সট সাইটেশনটা আসলে কি। এই যে আমরা টেক্সটের ভেতরে আমরা দেখতে পাচ্ছি এই যে দুইজন ভদ্রলোকের, বা আমি জানি না তারা ভদ্রলোক না ভদ্র মহিলা, সবাই ডন এবং শিঙ্ক 2018। এটা হচ্ছে ইনটেক্সট সাইটেশন। এখান থেকে হয়তো এই যে এই কথাটুকুর মধ্যে হয়তো এই ডন এবং শিঙ্কের কিছু আইডিয়া রয়েছে, এই জন্য ব্র্যাকেটে তাদের মধ্যে এটা কিন্তু একটা লাইনের অর্ধেক, তারপরেও এখানে
সাইটেশন দেয়া হয়েছে, এটার নাম হচ্ছে সাইটেশন বা ইনটেক্সট সাইটেশন। টেক্সটের ভেতরে সাইট করেছি, আমার মূল লিখাটার ভেতরে আমি সাইট করেছি। হ্যাঁ, এখানে যে এই যে এইটুকু লাইনের মধ্যে যে আইডিয়াটা এখানে লিখা হয়েছে সেটুকু হয়তোবা এই ডন এবং সিঙ্ক 2018 সালে কোনো একটা লেখা লিখেছিলেন, সেখান থেকে নেয়া। এই কারণে এখানে তাদের সাইটেশনটা দেয়া হয়েছে এবং এই সাইটেশনটা ফুল ডিটেইলস, এই সাইটেশনের ফুল ডিটেইলস এই আর্টিকেলের একদম শেষের রেফারেন্সিং এ দেওয়া হয়েছে। আমরা দেখে আসি সেটা কেমন। ডন এবং সিঙ্ক আমাদের মনে রাখতে হবে, এই যে আমরা দেখতে পাচ্ছি ডন এবং সিঙ্কের সেই আর্টিকেলের ফুল রেফারেন্স এখানে দিয়ে দেওয়া হয়েছে। 2018 সালে তাদের আর্টিকেলের টাইটেল এবং তাদের এটা পাবলিশ হয়েছিল দ্য ওয়ার্ল্ড ইকোনমি, একটি জার্নালের নাম দ্য ওয়ার্ল্ড ইকোনমি জার্নালের নামটি ইটালিক অক্ষরে হবে, যেটা হচ্ছে এপিএ রেফারেন্সিং এর একটি অংশ, এবং ভলিউম 41 ইস্যু 9। সো এপিএ রেফারেন্সিং এ এই 41 যে ভলিউম, এই ভলিউম নাম্বারটা ইটালিক অক্ষরে লিখতে হয়, তারপরে ইস্যু 9 এবং পেজ নাম্বার 2491 থেকে 2527। সো এখানে ফুল ডিটেইলসটা দেয়া হয়েছে। আর ইনটেক্সট সাইটেশনে কি করা হয়েছে? ইনটেক্সট সাইটেশনে আমাদের শুধুমাত্র তাদের নাম এবং ইয়ারটা দেয়া হয়েছে। সো যদি এখানে 3 জন পর্যন্ত থাকে তাহলে এইভাবে লেখা যায়, হ্যাঁ, কিন্তু যদি 3 জনের বেশি থাকে তাহলে সেটা একটু অন্যভাবে লিখতে হয়, সেটা আমরা দেখব। সো এই যে এখানে আরেকটি ইনটেক্সট সাইটেশন দেওয়া হয়েছে, এখানে একটি দেওয়া হয়েছে, এরকম ভাবে আমরা আরেকটি আর্টিকেল যদি দেখে আসি, টিচিং অ্যান্ড টিচার এডুকেশন, পৃথিবীর আরেকটা বিখ্যাত সেলিব্রেটেড বা ফেমাস জার্নাল এটা, এলসভিয়ার একটি পাবলিশার, যারা পৃথিবীর সবচেয়ে বড় ডাটাবেস যে স্কপাস, সেই স্কপাসের প্রকাশনা প্রতিষ্ঠান এলসভিয়ার, এবং এলসভিয়ার তাদের একটি জার্নাল, অনেকগুলো জার্নাল রয়েছে তাদের, টিচিং অ্যান্ড টিচার এডুকেশন, এই জার্নালের একটি আর্টিকেল আমরা দেখছি। সো এখানে কারা কারা অথরের নাম দেয়া আছে, যাই হোক আমরা একটু দেখব যে এটা আসলে কিভাবে করেছে। এবং এই অথররা দে আর ইউজিং লটস অফ রেফারেন্সেস, ইউ সি হিয়ার রেফারেন্সেস এবং সাইটেশন, অনেক রেফারেন্স এবং সাইটেশন। একটা আর্টিকেলে যত বেশি রেফারেন্স হয় তত ভালো, তবে সেটা যেন একেবারে আবার লিমিট ছাড়িয়ে না যায়। দেখা গেছে যে 4000 ওয়ার্ডের একটা আর্টিকেলে যদি আমার 2000 ওয়ার্ড শুধু রেফারেন্সিং এ যায় তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, এটা আবার আমাদের মাথায় রাখতে হবে, একটা রেশিওটা আমাদের বজায় রাখতে হবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আবার ব্লু কালার করে দেয়া। সো এখানে এই যে 4 জনের নাম দেয়া আছে, ব্রাউনওয়েল, হ্যাঁ, তারপরে সিনেডেলার, কেলি অ্যান্ড ড্যানিয়েলসন 2010, ফ্যারেল 2000 এবং লিন্ডসে 2007, এরকম করে যার কাছ থেকে যতটুকু অংশ নিয়েছে। সো এখানে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা দেখি যে ভিউইং ইনক্লুশন অ্যাজ অ্যাডভান্টেজিয়াস অ্যান্ড এনজয়েবল, অন দ্য আদার হ্যান্ড আদার্স রিপোর্ট অ্যাটিটিউডস টু বি নিউট্রাল। কারা কারা কোন একটা জায়গার কথা, কোন একটা বিষয়ের কথা বলেছে, কোন একটা বিশেষ ব্যাপারের কথা বলেছে, আমরা সেটা দেখতে পাচ্ছি না, আমরা হয়তো টপিক থেকে বুঝতে পারবো এই টপিক রিলেটেড কোন একটা ইস্যুর কথা বলেছে, যেটা হচ্ছে কিছু কিছু রিসার্চাররা সেই ইস্যুতে অ্যাটিটিউড পেয়েছে নিউট্রাল। কারা কারা পেয়েছে সেটা দিয়েছে গ্যালোভিক, ব্রজসিন অ্যান্ড গ্লাম্বিক 2014 সালে, কিউইনি অ্যান্ড ম্যাঙ্গোপি ওনারা 2011 সালে। কারা কারা নিউট্রাল পেয়েছিল তাদের রেফারেন্স দিয়েছে। আবার এই অ্যাটিটিউড কারা কারা নেগেটিভ পেয়েছে, অনলি একটা মাত্র ইনফরমেশনের জন্য কতগুলো রেফারেন্স তারা ব্যবহার করেছে। কারণ কি? কারণ দে ওয়ান্ট দেয়ার পেপার সলিড, তারা খুব চমৎকারভাবে অ্যাবসলিউটলি কারেক্ট ভাবে পেপারটা তৈরি করতে চেয়েছে। এই জন্য তারা কোনো জায়গা খালি রাখেনি, কোনো স্কোপ, কোনো লুপ হোলস রাখেনি যেখানে তাদেরকে দোষারোপ করা যেতে পারে যে না আপনার তো অন্য জায়গার অন্যজনের সোর্স থেকে নিয়েছেন। সো এরকম এই যে তারা এতগুলো রেফারেন্সিং দিয়েছে অল্প কিছু লেখার মধ্যেই, হ্যাঁ, এবং তারা কিভাবে বলেছে এই দুইজনের আর্টিকেল, এইগুলো আমরা যদি এটা একটু দেখে আসি। একটু আগে আমরা যে দেখলাম গ্যালোভিক, ব্রজসিন অ্যান্ড গ্লাম্বিক 2014, এটা হচ্ছে ইনটেক্সট সাইটেশন, তাই না? আমরা এটাকে রেফারেন্স লিস্টে খুঁজে আসি, একদম শেষে রেফারেন্স লিস্টে এটা পাওয়া যাবে। সো রেফারেন্স লিস্টে আমরা এখন গ্যালোভিকটা কিভাবে পাবো? রেফারেন্স লিস্টগুলো আবার ডিকশনারি ওয়াইজ হয়। প্রথমে এ দিয়ে শুরু হবে, তারপরে বি এর গুলো আসবে, তারপরে সি এর গুলো আসবে, এই যে দুইজন সি দিয়ে নাম ছিল, তারপরে ডি এর গুলো আসবে। সো রেফারেন্সটা আবার ডিকশনারি ওয়াইজ অর্থাৎ অ্যালফাবেটিক ভাবে এটা হয়। এবং
সেই হিসেবে আমরা গ্যালোভিক যদি খুঁজতে যাই আমাদের জিতে যেতে হবে। এই যে জিতে গ্যালোভিক ডি, ব্রজসিন বি অ্যান্ড গ্লাম্বিক এন 2014, তাদের আর্টিকেলের নাম কোন জার্নালে পাবলিশ হয়েছিল, ইন্টারন্যাশনাল জার্নাল অফ ইনক্লুসিভ এডুকেশন। এটা হচ্ছে ইটালিক অক্ষরে লিখা। 18 নাম্বার হচ্ছে ভলিউম, সেটা ইটালিক অক্ষরে লিখা। এটার কোনো ইস্যু নাম্বার নেই, সো ইস্যু নাম্বার এখানে দেওয়া হয়নি। পেজ নাম্বার দেওয়া হয়েছে এবং ডিওআই নাম্বারটা দিয়ে দেওয়া হয়েছে। কারো যদি ডিওআই থাকে অবশ্যই ডিওআই রেফারেন্সে দিতে হবে। সো আমাদের দেশের অনেকে মনে করে, আমি অনেক বড় বড় অনেক মানে জায়গার টিচারদেরকেও দেখেছি, ইউনিভার্সিটি টিচারদেরকেও দেখেছি যারা রেফারেন্সিং শুধু রেফারেন্সে নাম দিয়ে রাখে কিন্তু ভেতরে আর সাইট করে না। ভেতরে সাইট না করলেও সেটা চুরি, একদম ক্লিয়ার কাট কথা। ভেতরে সাইট করতেই হবে, মাস্ট। এটা 100% এটা চুরি এবং এর থেকে কোনো নিস্তার নেই। এটা অভিযোগে অভিযুক্ত হতে হবে। সো এই বিষয়টাতে সবাইকে সাবধান হতে হবে। সো রেফারেন্সিং এ সেই রকম পুরো ইনফরমেশনটা ফুল ডিটেইলস থাকবে। আর সাইটেশনে যে এই পেপারে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য সাইটেশন তারা ব্যবহার করেছে, এই পেপারে। সো এইভাবে একটা পেপার অ্যাবসলিউটলি পারফেক্ট করা যায়, সুন্দরভাবে পেপারটা তৈরি করা যায়। আমরা আরেকটা পেপার যদি দেখি, স্টাডিজ ইন এডুকেশনাল ইভালুয়েশন, আরেকটি জার্নাল, এই জার্নালে পাবলিশ হওয়া একটি পেপার। সো এই জার্নালে যেটা আমরা দেখতে পাচ্ছি একটি আর্টিকেল, এই আর্টিকেলেও এই প্রচুর পরিমাণে সাইটেশন কিন্তু দেয়া আছে। হ্যাঁ, আল সামারাই অ্যান্ড সাইড 2018, তারপর এই যে ওজডেমির এট আল 2018, এটা আমরা একটু জানবো। তারপরে এই যেখানে আছে মিনোকা এট আল। মিনোকা এট আল মানে হচ্ছে এই মিনোকার সাথে আরো অনেকেই আছে। 2017 সালে এই রিসার্চটা পাবলিশ করেছিল, রিসার্চ পেপার বা রিভিউ পেপার, যাই হোক আমরা এখনো জানি না সেটা আসলে কি, বা বইও হতে পারে। কিন্তু মিনোকার সাথে অনেকেই আছে। তো যখন 3 জনের বেশি অথর থাকে তখন এইভাবে প্রথম জনের নামটা লিখে এট আল দিতে হয়। আর এই মিনোকাও কিন্তু যে ব্যক্তির নাম, ওই ব্যক্তির নামের শেষ অংশ, ওই ব্যক্তির নামের শেষ অংশ। এখন আমার নাম যদি আসাদ খান হয়, তাহলে আমাকে কেউ যদি সাইট করতে চায় তাহলে হবে খান, 2018 2017 আমার একটা পেপার যদি সাইট করতে চাই সেভাবে দিতে হবে। অর্থাৎ মিনোকাও হচ্ছে ওই ব্যক্তির নামের সারনেম বা শেষ অংশটা। ঠিক আছে, আমরা দেখে আসি যে মিনোকা আসলে এট আলে কতজন ছিল, আমরা রেফারেন্সিং এ দেখে আসি। খুবই ভালো মানের জার্নাল এটি, অনেক ভালো মানের আর্টিকেল এখানে পাবলিশ হয়। ও তার মানে আরো নিচে আছে এই যে মিনোকা, আমরা দেখতে পাচ্ছি মিনোকা, টিউডর, টিলিং এস। সো 3 জনই আছে। আসলে 3 জন থাকতেও উনি এট আল দিয়েছে, 3 জন থাকলেও দেয়া যায় না যে তা না। এটা জার্নালের যে সাবমিশন গাইডলাইন্স আছে সেই অনুযায়ী ভেরি করে। যেমন এই যে এখানে মাত জিজাত জে ই ওসমান জে, অর্থাৎ এখানে এই যে জে ই, এটা হচ্ছে এই মাত জিজাদের নামের প্রথম অংশ। হ্যাঁ, যেমন মাহাজির, এন ডট, এই এন হচ্ছে নামের প্রথম অংশ, সেটা এখানে সংক্ষেপ হয়ে গেছে। আর মাহাজির এটা নামের শেষ অংশ, সেটা প্রথমে এসেছে। এইভাবে হচ্ছে সাইটেশন করতে হয়। এরকম অনেক আছে হয়তোবা যেখানে অনেক অথর আছে, যেমন এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি 4 জন অথর। হ্যাঁ, কোনো আর্টিকেলে 5 জন 7 জন পর্যন্ত অথর থাকে। যেমন এই যে একটা পার্ক, জ্যাং, কিম, সন, কিম, প্রায় 6-7 জন অথর এখানে আছে আমরা দেখতে পাচ্ছি। সো এইভাবে যখন অনেক অথর থাকে সেটাকে প্রথম জনের নাম অনুযায়ী এট আল দিতে হয়। যেমন এই যে এখানে একটা আমরা দেখতে পাচ্ছি ক্রিস্টোপোলাস এট আল ডট 2018, এল এর পরে কিন্তু একটা ডট দিতে হবে, তারপরে 2018। সো এইভাবে যখন একই আইডিয়া কয়েকজনের পেপারে সে পেয়েছে, একই রকমের আইডিয়া, এই জন্য 2-3 জনের রেফারেন্সিংটা এখানে দিয়ে দিয়েছে। ক্রিস্টোপোলাস এট আল, রাভিরা অ্যান্ড স্ল্যাটার। ঠিক আছে, ক্রিস্টোপোলাস এট আলের কাছ থেকে 2018 সালে পেয়েছে এবং রভিরা অ্যান্ড স্ল্যাটারের কাছ থেকে 2017 সালে পেয়েছে, ভেলেব অ্যান্ড জলাটিভের কাছ থেকে 2017 সালে পেয়েছে। সো এইভাবে এই সাইটেশনগুলো দিতে হয়। তো আমরা এখন তাহলে আমাদের মূল যে ফাইলটি ছিল সেই ফাইলে চলে যাই। আমরা তখন বিভিন্ন জার্নালের আর্টিকেল দেখলাম। হ্যাঁ, আমরা আর্টিকেলগুলো আপাতত আর দেখছি না। সো এপিএস 7th এডিশনটা বেরিয়েছে কিছুদিন আগে, যেটাতে অল্প কিছু এডিটিং বা এডিশন এসেছে, খুব অল্প কিছু পরিমাণ। হ্যাঁ, আমরা মূলত 6th এডিশনটাই
খুবই জনপ্রিয় এবং এটা প্রভাবশালী এবং এটা সারা পৃথিবীতে এটা বহুল ব্যবহৃত একটি রেফারেন্সিং স্টাইল। সো আমরা একটু দেখি, এখানে অনেক কিছু আছে, আমরা এইভাবে দেখব না, একটু যেভাবে লেজিবল হয়, সহজবোধ্য হয়, সেভাবে আমরা মূলত এই বিষয়গুলো দেখব। সো আমরা প্রথমেই একটু শুরু করি, প্রথম থেকেই শুরু করি। এখানেও হোয়াট ইজ রেফারেন্সিং সেটা দিয়েছে। হোয়াই ইজ রেফারেন্সিং ইম্পর্টেন্ট? রেফারেন্সিংটা কেন ইম্পর্টেন্ট এটা আমাদেরকে প্রথমে জানতে হবে। রেফারেন্সিং ইজ নেসেসারি টু অ্যাভয়েড প্লেজারিজম। প্লেজারিজম ওই যে লিখা চুরি, প্লেজারিজম অর্থ হচ্ছে লিখা চুরি। আরেকজনের কাছ থেকে আমি লিখা নিলাম, আমার লেখার সাথে মিল আছে বলে, একটু এটা দরকার বলে, রেলিভেন্ট বলে, কিন্তু আমি তার সোর্সের সাইটেশন দিলাম না, এটা চুরি। অতএব অ্যাভয়েড প্লেজারিজম। ভেরিফাই কোটেশনস, কারো যদি কোটেশন আমরা ব্যবহার করি সেটাকে ভেরিফাই করার জন্য রেফারেন্সিং প্রয়োজন হয়। এবং এনেবল রিডার্স টু ফলো আপ অ্যান্ড রিট্রিভ দ্য সাইটেড সোর্স। এবং রিডারদেরকে ওই যে বিভিন্ন সোর্স আমরা দিয়ে দিই, সেই সোর্সগুলো থেকে যেন রিডাররা, যদি দেখা গেছে আমার লেখা পড়তে পড়তে একটা সাইটেশন পেয়েছে, কিন্তু তার বেশি বোঝার জন্য, আরো বেশি জ্ঞান অর্জন করার জন্য, আরো বেশি ওই বিষয়ে জানার জন্য তার আমি যে সোর্সটা ব্যবহার করেছি সেই সোর্সে তার পড়াশোনা করা প্রয়োজন, তখন সে সেটাও ব্যবহার যেন করতে পারে। এই জন্য রেফারেন্সিংটা প্রয়োজন। তাহলে আমরা এখন মূল রেফারেন্সিং বিষয়ে চলে যাই। আমরা সাইটেশন এবং রেফারেন্সিং এর আনুষঙ্গিক ব্যাপারগুলো বুঝেছি, এখন আমরা মূল বিষয়টাতে বুঝতে যাব। এটা খুবই অল্প সময়ে বোঝা যাবে, আমরা আসল বিষয়টা কিন্তু বুঝে এসেছি। এখন আমরা স্ট্রাকচার ওয়াইজ বা যে সিস্টেমেটিক অ্যাপ্রোচ যেটা, সেটা আমরা জানব। প্রথমেই বুকস, বইয়ের রেফারেন্সিং এর জন্য আমাদের কেমন লাগবে, কি কি ইনফরমেশন লাগবে। অথরকে, স্বাভাবিক একটা বই কে লিখেছে এটা আমাদের জানতে হবে, কত সালে পাবলিশ হয়েছে সেটা, বইয়ের নাম, টাইটেল অফ পাবলিকেশন। বইটা যদি কোনো একটা সিরিজ পাবলিকেশন হয় সেই সিরিজের নাম লাগবে, যদি সিরিজ না থাকে লাগবে না। তারপর ডেসক্রিপশন অফ দ্য ওয়ার্ক, চ্যাপ্টার টাইটেল, এডিশন, এডিটর, কম্পাইলার। যদি কোনো এডিশন হয়, অনেক সময় বই থাকে যে এটা অথরের বই আবার কারো দ্বারা সম্পাদিত হয়, সেক্ষেত্রে একভাবে লেখা যায়। এই ধরনের ইনফরমেশনগুলো লাগে। আমরা জেনারেল যদি জানতে চাই তাহলে একটা বইয়ের রেফারেন্স এইভাবে দেয়া যায়। প্রথমে অথরের নাম, কমা এ, অর্থাৎ অথরের নামের শেষ অংশটা, তারপরে কমা দিয়ে তার নামের প্রথম অংশের সংক্ষিপ্ত রূপ, তারপর ডট, এরপরে ইয়ার, তারপরে ডট। টাইটেলটা হবে ইটালিক, আমরা দেখতে পাচ্ছি টাইটেলটা ইটালিক। এরপরে হবে কোনো যদি এডিশন থাকে, অনেক বই দেখা যায় 2 বছর 3 বছর পর পর এডিশন বের করে, সেই এডিশনটা ব্র্যাকেটে লিখতে হবে যে 3rd এডিশন বা 4th এডিশন। তারপরে ডট, ফুল স্টপ হবে, এডিশনের পরেও ডট, ব্র্যাকেটের পরে আবার ডট। এই ডটগুলো, এগুলো এত গুরুত্বপূর্ণ কেন? এগুলো অনেকে মনে করতে পারে একটা ডটই তো, ব্যাপারটা সেরকম কিন্তু না, এই ডটগুলো দিতে হবে। এটা না দিলে সেটা অযোগ্যতা, এটা আমাদের জানার মানে সীমাবদ্ধতা, এবং এটা আমাদের দৈন্যতা যে আমরা ডটটা দিলাম না। ঠিক আছে, যারা বোঝে না তারাই কেবলমাত্র বলে যে এই ডট দিয়ে কি হবে, একটা ডট না দিলে কি হবে, বা একটা এটুকু না দিলে কি হবে, কি হবে সেটা তাহলে তার রিসার্চ করার প্রয়োজন নাই, বা তার এই মানে লেখালেখি করার প্রয়োজন নাই, তার ওই যে গড্ডালিকা প্রবাহে সে লিখে গেলেই চলবে কোনোভাবে। ঠিক আছে, সো যদি অ্যাকিউরেট করতে হয়, রেফারেন্সিং এর যে কোনো একটা স্টাইল ফলো করতে হবে। বিশেষ করে যে জার্নালে আমরা আর্টিকেল সাবমিট করতে যাচ্ছি সেই জার্নাল ওয়াইজ, এপিএ হলেও কোনো জার্নাল তাদের সাবমিশন গাইডলাইন্সে একটু এদিক ওদিক করে গাইডলাইন্স দিতে পারে, সেই অনুযায়ী পেপার তৈরি করে সাবমিট করতে হবে। তাছাড়া নর্মালি এপিএ রেফারেন্সিংটা করেই সাবমিট করতে হয়। তো তারপরে হচ্ছে লোকেশন, তারপরে পাবলিশার। লোকেশন অর্থাৎ ঢাকা থেকে পাবলিশ হলে ঢাকা, পাবলিশার হয়তো ফ্রেন্ডস বুক কর্নার, তাহলে আমরা এখানে লিখবো ফ্রেন্ডস বুক কর্নার। সো এইভাবে একটা বইয়ের ইনফরমেশনগুলো আমরা লিখতে পারি। এখানে একটা বইয়ের ইনফরমেশন দেওয়া আছে, টাইটেল, এটা অথর্স কারা, 2 জন অথর আছে এখানে। পাবলিশ 2002 সালে 3rd এডিশন, পাবলিশড বাই পিয়ারসন ইন অকল্যান্ড, নিউজিল্যান্ডে এটা পাবলিশ হয়েছিল। তো এই ইনফরমেশন দিয়ে যদি আমরা একটা রেফারেন্সিং লিখতে যাই তাহলে সেটা কিভাবে হবে? ইংসন, কমা কে ডট, আবার কমা, এই যে প্রথম অথরের নাম হচ্ছে ইংসন, এই যে এখানে ইংসন, কমা, তারপরে ফার্স্ট নামের প্রথম অংশের সংক্ষিপ্ত রূপ কে ডট, তারপরে আবার কমা, এরপরে অ্যান্ড, কলব, এই যে এখানে কলব, তার মানে কমা, ডি ডট, তারপরে ব্র্যাকেটে ইয়ার,
এরপরে ডট দেওয়ার পরে টাইটেলটা ইটালিক অক্ষরে হয়েছে, ব্র্যাকেটে 3rd এডিশন, ডট, তারপরে ব্র্যাকেটের পরে আরেকটা ডট, অকল্যান্ড নিউজিল্যান্ড। হ্যাঁ, ওই যে লোকেশন আমরা একটু আগে দেখে এসেছিলাম, লোকেশনটা কোথায়, অকল্যান্ড নিউজিল্যান্ড। তারপরে একটা কোলন দিয়ে সেখানে লিখতে হবে পাবলিশারের নাম পিয়ারসন। সো এটা হচ্ছে একটা রেফারেন্স লিস্টে বইটার নাম কিভাবে লিখব সেটা দেখানো হয়েছে। এরপরে বিভিন্নভাবে এগুলো দেখানো হয়। আমরা একটা বইয়ের যদি একজন অথর থাকে বা দুইজন অথর থাকে, অথর যদি দুইজনের বেশি থাকে, তাহলে কিভাবে ইনটেক্সটে সাইটেশন করতে হবে, এই যে ইনটেক্সট এক্সাম্পল, আর রেফারেন্সে কিভাবে সাইটেশন করতে হবে সেটা জানা থাকতে হবে। যারা ইনটেক্সট সাইটেশন করে না তারা 100% তাদের আর্টিকেল সলিড নয়, একদম ক্লিয়ার ইস্যু। হ্যাঁ, একদম ক্লিয়ার ইস্যু। আই রিপিট, এটা আমি বারবার বলেছি, যারা ইনটেক্সট সাইটেশন করবে না তাদের থিসিস, ডিজার্টেশন বা রিসার্চ রিভিউ আর্টিকেল যাই তারা লিখুক না কেন সেটা সলিড নয়। তো ইনটেক্সট সাইটেশনে একজন অথর যদি থাকে, এভাবে লেখা যেতে পারে, বার্নস্টেইন ব্র্যাকেটে 1965, হ্যাঁ 1965 ক্লেইম দ্যাট, কি কি বলেছে একটা আমরা লিখে গেলাম। অথবা আমরা শেষেও লিখতে পারি যে দ্য থিওরি ওয়াজ ফার্স্ট পুট ফরওয়ার্ড ইন 1960 ব্র্যাকেটে বার্নস্টেইন, 1965 ব্র্যাকেটের পরে কিন্তু ফুল স্টপ। আমরা অনেকেই ফুল স্টপের পরে দিয়ে থাকি, এটা কিন্তু উচিত নয়। এপিআই রেফারেন্সিং এ ফুল স্টপের ভেতরেই রেফারেন্সিংটা দিতে হবে। হ্যাঁ, আমরা অনেকে মনে করি এই লাইনটা আমি লিখেছি, লাইনের পরে আমরা দেই না, ফুল স্টপের ভেতরেই দিতে হবে এবং এই ডটের ভেতরেই দিতে হবে, ডটের বাইরে দেওয়া যাবে না। একদম ক্লিয়ার ইস্যু, এখানে কোনো দ্বিতীয় কথা নাই। সো এই যে একটু দিলে কি হয়, এই ধরনের চিন্তা করতে করতে বাংলাদেশ গেছে, বাংলাদেশের ইউনিভার্সিটিগুলো গেছে। সো এই চিন্তা আমাদের থেকে বেরিয়ে আসতে হবে। এই চিন্তা থেকে যারাই বেরিয়ে আসতেছে সেই ইউনিভার্সিটিগুলো ভালো করছে, সেই ইউনিভার্সিটিগুলো স্কোপাসে চরমভাবে তারা মানে র্যাঙ্কিং এ অবস্থান করছে এবং স্কোপাস পাবলিকেশনে তারা অত্যন্ত চমৎকারভাবে অবদান রাখতেছে। সো স্কোপাস কি জিনিস সেটা নিয়ে কথা বলতে গেলে আবার অনেক কথা চলে আসবে। সো আমরা এটা দেখি যে রেফারেন্স লিস্টে সেটা কিভাবে আছে। বার্নস্টেইন, এই যে বার্নস্টেইন, টিএম, তার নামের প্রথম অংশে টিএম ছিল, দুইটা পার্ট ছিল, ডট দেয়া আছে, 1965 ডট, তারপরে তার পুরো বইয়ের নামটা ইটালিক, ডট, লোকেশন, তারপরে পাবলিশারের নাম। এইভাবে আমাদের দেয়া যেতে পারে। টু অথর্স, আমরা এই দুইজন অথর হলে কিভাবে সাইট করতে পারি সেটা লিখেছে। অলওয়েজ সাইট বোথ অথর্স, নোট দ্য ডিফারেন্ট ইউজ অফ অ্যান্ড স্ট্রাঙ্ক অ্যান্ড হোয়াইট 1979 ফাউন্ড। তো এখানে যেটা বলেছে যে আমরা যদি কোনো অথরকে প্রথমে সাইট করি, যে একটা এই দুইজন অথর কিছু একটা বলেছে, সেটা যেহেতু একটা সেন্টেন্সের মধ্যে আছে, অতএব সেখানে এই পূর্ণ অ্যান্ড ব্যবহার করতে হবে। আর যদি আমরা সেন্টেন্সের শেষে ব্র্যাকেটে সাইট করি তাহলে এই শর্ট অ্যান্ড যেটা বা এই যে সিম্বলিক অ্যান্ড যেটা, এটা ব্যবহার করতে হবে। আমি আবার বলছি, যদি আমরা শুরুতে বা কোনো একটা সেন্টেন্সের মাঝখানে ব্যবহার করি তাহলে যেহেতু সেটা একটা সেন্টেন্স, একটা কমপ্লিট সেন্টেন্স, সেখানে ফুল অ্যান্ড ইউজ করতে হবে সাইট করার সময়, ইনটেক্সটে সাইট করার সময়। আর যদি আমরা একটা সেন্টেন্সের শেষে ব্যবহার করি তাহলে সেখানে শর্ট অ্যান্ড ব্যবহার করতে হবে। আর এই যে এখানে আমরা রেফারেন্সিংয়ে কিভাবে লিখব, অথরের নামটাম লিখলাম, ইয়ার লিখলাম, বইয়ের নাম ইটালিক, এডিশন লিখলাম, তারপরে হচ্ছে আমাদের লোকেশন এবং পাবলিশার। তিনজন অথর যদি থাকে, তিনজন অথরের ক্ষেত্রে একই কথা। আমরা যদি টেক্সটের ভেতরে লিখি তাহলে এখানে আমাদের অবশ্যই পূর্ণ অ্যান্ড ব্যবহার করতে হবে। আর টেক্সটের শেষে যদি লিখি তাহলে এখানে আমরা শর্ট অ্যান্ড ব্যবহার করতে পারবো বা হবে। আর এখানে আরেকটা কথা বলেছে, যদি তিনজন অথর বা তিনজন হলেও এইভাবে লেখা যায়, আবার তিনজন হলেও আমরা এই মোরেলে এট আল এটা ব্যবহার করতে পারি। আমরা কিন্তু প্রথমে একটা আর্টিকেল, অন্য জার্নালের আর্টিকেল দেখতে গিয়ে আমরা দেখেছিলাম এট আল, তিনজন বা তার বেশি অথর হলে এটা লেখা যায়, তবে তিনজন অথর পর্যন্ত এইভাবে লেখা যেতে পারে। ঠিক আছে। সো এখানে আমরা যেমন দেখি মাল্টিপল অথর্স ফর 6 or more অথর্স, যদি অনেক অথর থাকে আমরা সব জায়গাতেই যে এট আল ব্যবহার করব, কারণ 6 জন অথরের নাম দিয়ে সাইটেশন করতে গেলে মানে এটা একটা কেমন জানি হয়ে যাবে, যে কারণে সাইটেশনের সময়
এই এট আল ব্যবহার করব। যদি প্রথমে করি তাহলে এই যে স্মিথ এট আল 1997 ফাউন্ড, এটা দিয়ে আমরা কিছু লিখলাম তার কথা। আর যদি সেন্টেন্সের শেষে লিখি তাহলে হবে স্মিথ এট আল ডট কমা 1997। সো এইভাবে, এবং এদের রেফারেন্সটা এবার এখানে কিভাবে হচ্ছে যে সবার নাম যেভাবে আমরা নাম লিখি সেভাবে লিখে শেষের জনের আগে অ্যান্ড দিব, লিখে ইয়ার, তারপরে তাদের বইয়ের নামটা, তারপরে লোকেশন, এবং এরপরে পাবলিশার, চিলড্রেন্স ইস্যুস সেন্টার, হ্যাঁ পাবলিশার। সো এইভাবে আমরা আসলে করব। এখানেও আমরা যেটা দেখছিলাম যে 2 জন অথর হলে আমরা যেভাবে করব। সো এটা গেলে বইয়ের ব্যাপার। এরকম বিভিন্ন রকম হতে পারে। এখন একটা বইয়ে যদি ডেট না থাকে, একটা বইয়ের মধ্যে ডেট, বা আমরা ইন্টারনেট থেকে কোনো সোর্সে থেকে একটা বই নিয়েছি, সেই বইটার ডেট আমরা ওখানে পাইনি সোর্সে, তাহলে সেখানে কি দেওয়া যেতে পারে সেটাও আমরা এখানে দেখব। সেখানে আমরা ব্র্যাকেটে n.d লিখতে পারি। আমরা আগে একটু দেখে নিই, আমরা এই বিষয়গুলো যেখানে এটা যেখানে আছে এগুলো আমরা সব অলরেডি আমরা যা বুঝেছি তার মধ্যে থেকেই জাস্ট বিভিন্ন রকমের অথর হলে, হ্যাঁ এডিট করতে হলে কি কি করতে হয়। যেমন আমরা এটা যদি দেখি যে এই যে এডিটেড বুক, একটা বই এডিট করা হয়েছে, কে লিখেছে সেটা না, একটা বই এডিট করা হয়েছে। তাহলে এডিট বইটা এরকম হবে, এই যে ইমারসন অ্যান্ড সাইটেশনটা ওই রকমই থাকবে। আর রেফারেন্সিং এ গিয়ে আমরা এই যে অথরের নাম লেখার পরে এই যে ইয়ারের আগে ব্র্যাকেটে লিখবো এডস, ইডিএস ডট। এর মানে হচ্ছে এটা তারা 2 জন এডিট করেছে, দে আর নট দ্য রাইটার, তারা এডিট করেছে। তারা এই লাস্ট এডিটর নামের আগে আমরা এখানে লাস্ট এডিটরের নাম লেখার পরে আমরা ব্র্যাকেটে এখানে এডস লিখে দিব, তার মানে এটা তারা এডিট করেছে। সো অথরের নাম হলে তো সরাসরি অথরের নামই আমরা লিখছি। আবার এখন এমন হতে পারে যে একটা বইয়ের অথরের নামও আছে, আবার এরকম 2 জন লোক এডিটও করেছে। সেই ক্ষেত্রে আমরা দেখব এটা, এই যে যেটা দেখতে পাচ্ছি এখানে ও নেইল, উনি হচ্ছেন অথর, 1990 সালে পেয়েছে। আবার শেষে লিখলে ও নেইল কমা কোনো সেন্টেন্সের শেষে যদি আমরা লিখি তাহলে 1990 কমা দিয়ে ডট। এই পাশে যেটা করেছে যে ও নেইল কমা অথরের নাম প্রথমে এসেছে, যেহেতু এখানে এডিটর মানে এডিটরের চেয়ে অথরের যেহেতু গুরুত্বটা বেশি, সব জায়গায় স্বাভাবিক যে বই লিখেছে তারই তো গুরুত্ব বেশি, অতএব অথরের নামটা প্রথমে এইভাবে এসেছে ও নেইল কমা এ ডট 1990 ব্র্যাকেটে, তারপর ডট বইয়ের নাম লিখেছে, এই যে বইটার নাম লিখেছে। সো বা এটা একটা চ্যাপ্টারের নাম, এটা কোনো একটা হয়তো চ্যাপ্টারের নাম, হ্যাঁ এই যে এখানে, হ্যাঁ তাই তো দেখছি আমরা, এই যে ইনভার্ট দ্য চ্যাপ্টার অথরস নেমস, হ্যাঁ। সো এটা একটা চ্যাপ্টারের নাম। আসলে অনেক বই থাকে যে বইগুলোতে হয়তো বা 10টা চ্যাপ্টার আবার 10 জন অথর লিখেছে, কিন্তু সেই বই 2টা এডিট করেছে 1 জন বা 2 জন, হ্যাঁ এডিট করেছে অন্যজন, আবার অথর অন্যজন। সেই ক্ষেত্রে আমরা চ্যাপ্টারের নামটা কিন্তু ইটালিক দিব না, চ্যাপ্টার নামটা সোজা হবে। আর এই যে ইটালিক দিব এরকম কখন সেটা আমরা দেখছি যে ইন জে কড কমা ডি হারকার অ্যান্ড আর্ন্যাশ, মানে জে কড তারপর ডি হারকার অ্যান্ড আর্ন্যাশ, এই 3 জন হচ্ছে এডিট করেছে একটা বই এডস কমা, সেই বইটার নাম হচ্ছে পলিটিক্যাল ইস্যুস ইন নিউজিল্যান্ড এডুকেশন, 2nd এডিশন। কোন পৃষ্ঠা থেকে আমরা সাইটেশন করছি, কোন পৃষ্ঠা থেকে আমরা রেফারেন্স দিচ্ছি সেটা আমরা লিখে দিতে পারি বা লিখে দেওয়া উচিত। পৃষ্ঠা নম্বর অবশ্যই জার্নাল আর্টিকেলে 100% দেওয়া উচিত। বইয়ে অনেক সময় বইয়ের দেখা যাচ্ছে যে আমরা এক জায়গা থেকে রেফারেন্স নিয়েছি, আমরা পৃষ্ঠা নাম্বার পাচ্ছি না, সেই সময় শুধু বই দেওয়া যেতে পারে, কিন্তু পৃষ্ঠা নম্বর উল্লেখ করে দেওয়া উচিত, পেজ নাম্বার দেওয়া উচিত, এবং দিলেই ভালো, দিলেই রেফারেন্সিংটা আরো সলিড হয়, আরো সুন্দর হয়। সো এখানে বইটার নাম আমরা ইটালিক, আর এটা ছিল বইয়ের চ্যাপ্টারের নাম, যেই কারণে এটা আমরা ইটালিক করিনি। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি লোকেশন এবং তারপরে পাবলিশার। এই গেল বইয়ের বিষয়। আমরা ইন্টারনেট থেকে যদি এপিএস সাইটেশনের বিভিন্ন ইউনিভার্সিটির সাইটে বিভিন্ন জায়গায় কিন্তু এটা অ্যাভেলেবল আছে, আমরা এপিএ 6th এডিশন লিখে সার্চ দিলেই অনেক পিডিএফ পাওয়া যাবে, তো সেখান থেকে আমরা আরো ভালোভাবে জেনে নিতে পারবো। এখন মিসিং ইনফরমেশন সম্পর্কে আমরা একটু জানি। নো অথর, আমরা এক জায়গা থেকে ইনফরমেশন নিয়েছি, অথরই নাই, তাহলে সেক্ষেত্রে কি করতে পারি? সাইট দ্য ফার্স্ট ফিউ ওয়ার্ডস অফ দ্য রেফারেন্স,
এন্ট্রি ইউজুয়ালি দ্য টাইটেল অ্যান্ড দ্য ইয়ার। সেই ক্ষেত্রে আমরা যে টাইটেলটা, সেই টাইটেলের প্রথম 2টা বা 3টা গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে আমরা সাইট করতে পারি। আর রেফারেন্সিং এই যে নিউ ড্রাগ, 1997, এটা আমরা এখানে সাইট করেছি। রেফারেন্সিংটা লিখতে হবে এরকম, নিউ ড্রাগ অ্যাপিয়ার্স টু শার্পলি কাট হার্ট রিস্ক, কমা দিয়ে ব্র্যাকেটে আমরা লিখবো 1997 জুলাই 21 দ্য ডোমিনিয়ন, এটা একটা পত্রিকায় ছাপা হয়েছিল, এই জন্য দ্য ডোমিনিয়ন এই ম্যাগাজিন বা এই একটা নিউজ পেপার যে কোনোটাই হোক না কেন, এটা ইটালিক হয়েছে পেজ নাম্বার 6। হ্যাঁ, এটা জুলাইয়ের 21, 1997 ছাপা হয়েছিল, কিন্তু এটার কোনো অথর ছিল না। সো আমরা নো অথরের ক্ষেত্রে টাইটেলটাই প্রথমে দিয়ে শুরু করব রেফারেন্সিংয়ে, আর সাইটেশনে টাইটেলের প্রথম 2টা বা 3টা। তবে এই ক্ষেত্রে মনে রাখতে হবে, এটা যদি আমরা 2-3 বার সাইট করি তাহলে যেন আবার কোথাও 2টা বা কোথাও 3টা না হয়ে যায়, যে আমরা ইউনিক থাকতে হবে আর কি, যেটা আমরা ব্যবহার করব সেটাই থাকতে হবে। সো নো ডেট যদি থাকে, ডেট নাই, অথর আছে ডেট নাই, তাহলে এই যে ম্যাকাপেল কমা এন ডট ডি ডট, নো ডেট। হ্যাঁ, ম্যাকাপেল কমা যে, এটা ছিল সাইটেশন, আর এটা হচ্ছে আমাদের রেফারেন্সিং, যে আমরা একটা অনলাইন থেকে ইনফরমেশন নিয়েছি, এই হচ্ছে সেই টাইটেল, এবং আমরা কোনো ডেট পাইনি, এন ডট ডি ডট। যেহেতু টাইটেল দিয়ে দিয়েছি তার মানে এটা সলিড আছে, এখান থেকে আমরা ইনফরমেশন, যদি রিভিউয়াররা চায় তারা যেন ইনফরমেশন এখান থেকে কালেক্ট করে নিতে পারে। নো সিটি, সিটি নাই, তাহলে কি হবে, সব কিছু ঠিক থাকবে, শুধু এই যে স্মিথ যে, সিটি থাকবে না। যদি সিটি না থাকে তাহলে সিটি এখানে দিতে হবে না। তো সিটিটা আসলে নর্মালিও রেফারেন্সিংয়ে খুব বেশি পরিমাণ ভেরি সবসময় করে না। হ্যাঁ, খুব বেশি পরিমাণ ভেরি সবসময় করে না। যদি আমরা সেটা না থাকে আমরা সেটা দিব না, যদি থাকে আমরা দিব। আর অনেক ইন্টারন্যাশনাল পাবলিশার আছে যেগুলো ওয়ার্ল্ড ওয়াইজ রেকগনাইজড, যেগুলোর জন্য আলাদা করে সিটি লেখার প্রয়োজন হয় না, ওই পাবলিশারের নামই যথেষ্ট। হ্যাঁ, সো এরপরে আমরা দেখি একটা পত্রিকার এসে দেখিয়েছে বা একটা জার্নালের, এবার জার্নাল সম্পর্কে আমরা দেখি। হ্যাঁ, এবার জার্নাল চলে আসছে, জার্নাল রিলেটেড। জার্নালগুলো হচ্ছে, আমি ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল রিসার্চ জার্নালের কথা বলছি, যেগুলো ISSN জার্নালস, যেখানে পিয়ার রিভিউড আর্টিকেলস পাবলিশ হয়, সেটার কথা আমরা বলছি। সো এখানে কিভাবে লিখতে হবে, অথরের নাম আগের মতোই, বইয়ের মতোই, সেভাবে লিখে জার্নালের আর্টিকেলের যে টাইটেল, ওখানে যে আর্টিকেলটা ছিল সেটা লিখতে হবে সোজা করে, স্ট্রেইট। আর জার্নালের টাইটেল হবে আবার ইটালিক, হার্ভার্ড বিজনেস রিভিউ ইটালিক, এবং ভলিউম নাম্বার হবে ইটালিক, এই যে এখানে, আর ইস্যু নাম্বার হবে আবার সোজা। সো এখানে কেউ যদি বলে যে কেন আমি এখানে ভলিউমও সোজা দিব, তাহলে যার যারটা সে নিজেরা বুঝে নেক। হ্যাঁ, তাদের জন্য এপিএ সাইটেশন না, তাদের জন্য রেফারেন্সিং, তাদের জন্য রিসার্চ না। কেউ যদি বলে যে এটা আমি এইভাবে দিব কেন, তাহলে তাদের জন্য রিসার্চ না, একদম সহজ কথা। ঠিক আছে, সো যেমন এটা এপিএ রেফারেন্সিং আমরা দেখতে পাচ্ছি ইয়ার প্রথমে, কিন্তু এমএলএ রেফারেন্সিং, যেটা আমরা আরেকটা রেফারেন্সিং এর কথা বললাম, এমএলএ তে কিন্তু আবার ইয়ার আছে, শেষে ইয়ার দিতে হয়। সো সেটা যদি কেউ বলে কেন, তাহলে তার কোনো অ্যান্সার নাই, ওই ধরনের লোকরা দেশের বোঝা, আর কোনো কথা নেই। সো এটা আমরা যেটা দেখতে পাচ্ছি যে তারপরে পেজ নাম্বার দিয়ে দিয়েছে, পেজ নাম্বারের পরে কখনো কখনো কোনো জার্নালের, ভালো জার্নাল, অনেক ভালো জার্নালের ডিওআই নাম্বার থাকে, ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফিকেশন নাম্বার, সেটাও দিয়ে দিতে হয়। সো জার্নাল আর্টিকেল কিভাবে এখানে ইনটেক্সট সাইটেশন করব, বইয়ের মতোই, সেম বইয়ের মতোই সিমিলারলি, আর জাস্ট রেফারেন্সিং একটু গিয়ে চেঞ্জ হবে, কারণ রেফারেন্সিংয়ে টাইটেলটা আগে আসবে। আমরা একটা জার্নালে তো অনেকগুলো আর্টিকেল প্রকাশিত হতে পারে, সেক্ষেত্রে একটা আর্টিকেলকে আমরা রেফার করছি, সেই আর্টিকেলটা লিখে ডট দিব, ফুল স্টপ, একদম ফুল স্টপ দিতে হবে। তারপর জার্নালের নামটা ইটালিক অক্ষরে লিখতে হবে, তারপর কমা কিন্তু স্ট্রেইট, তারপরে 23 ভলিউম, এটা ইটালিক, ভলিউম নাম্বার এবং জার্নাল নেম ইটালিক লিখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জার্নাল নেম এবং ভলিউম ইটালিক হতেই হবে এপিএ রেফারেন্সিংয়ে। তারপরে হচ্ছে ইস্যু নাম্বার, এরপরে পৃষ্ঠা নাম্বার এখানে দেওয়া আছে। সো এটা হচ্ছে একটা জার্নাল আর্টিকেল, রিসার্চ জার্নাল আর্টিকেল যদি হয় সেক্ষেত্রে এইভাবে লিখতে হবে। আর যদি কোনো অ্যাভেলেবল লিঙ্ক থাকে, অ্যাভেলেবল কোনো আইডি থাকে, সেটাও এখানে দিয়ে দেওয়া যেতে পারে, এই পেজ নাম্বারের পরে কমা দিয়ে ওইটা দিয়ে দেওয়া যেতে পারে। এরপরে কোনো ম্যাগাজিন থেকে নিলে সাইটেশন সেম, সাইটেশন সবগুলোতেই অলমোস্ট সিমিলার। হ্যাঁ, 3 জন পর্যন্ত এইভাবে অ্যান্ড দিয়ে বা যাই হোক এইভাবে লিখতে হয়, আর 3 জনের বেশি হলে
এট আল ব্যবহার করতে হয়। যেমন ম্যাগাজিন আর্টিকেলে অথরের নাম, ম্যাগাজিন সেহেতু কত সালে কোন তারিখে পাবলিশ হয়েছিল সেটাও দিয়ে দেওয়া উচিত। কালচারাল কন্টিনিউইটিস একটা আর্টিকেল, লিসেনার হচ্ছে ম্যাগাজিনের নাম, ইটালিক করে লেখা হয়েছে। 126 ভলিউম, জার্নালের মতোই সিস্টেমটা, জার্নাল নেম এবং ভলিউম ইটালিক, এই ম্যাগাজিনের নাম এবং ভলিউম ইটালিক, তারপরে পেজ নাম্বার। এরপর আছে নিউজ পেপার আর্টিকেল, সাইটেশন সেম। এখানে নিউজ পেপার এবং ম্যাগাজিন যেহেতু ফ্রিকুয়েন্টলি বের হয়, এই কারণে তারা কত সালে কোন তারিখে পাবলিশ হয়েছে সেটাও দিয়ে দিতে হয়, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরে আছে আর্টিকেলের টাইটেল, তারপরে দ্য ডেইলি টেলিগ্রাফ, ইটালিক অক্ষরে লেখা হয়েছে, এবং পেজ নাম্বার 2। এটা সব যেহেতু পত্রিকাগুলো স্টকে থাকে বা পত্রিকাগুলো এখন অ্যাভেলেবল অনলাইনেও চলে গেছে, সেক্ষেত্রে পেজ নাম্বার পর্যন্ত দিলেই এটা বোঝা যায়। তবে এখানে একটা যদি অ্যাভেলেবল লিঙ্ক দেওয়া যেতে পারে সেটা আরও সলিড হয়। এরপরে ইলেকট্রনিক ইনফরমেশন, যদি আমরা কোনো ইলেকট্রনিক জার্নালে, যে ডিওআই এর কথা আমরা একটু আগে বলছিলাম, সেই ডিওআই নাম্বার থাকলে সেম জার্নালের ওই অথরের নাম লিখে, ইয়ার লিখে, ডট, তারপরে জার্নাল আর্টিকেল, জার্নালের নাম এবং ভলিউম নাম্বার অবশ্যই ইটালিক হতে হবে, এবং এখানে ইস্যু নাম্বার স্ট্রেইট, তারপরে পেজ এবং ডিওআই নাম্বারটা এখানে অ্যাড করে দেওয়া হয়েছে। সো এই হচ্ছে আমাদের মোটামুটি ওভারঅল একটা এপিএ রেফারেন্সিং এর আইডিয়া আমরা আশা করি পেয়েছি। আর ইলেকট্রনিক জার্নাল এখানে আমরা দেখতে পাচ্ছি যদি ডিওআই না থাকে, তাহলে কোনো শুধু অনলাইন জার্নাল যদি হয়, সেক্ষেত্রে আমরা কোথা থেকে রিট্রিভ করেছি, কোন সোর্স থেকে, কোন লিঙ্ক থেকে আমরা রিট্রিভ করেছি, আমি বারবারই আগে থেকেই বলে এসেছি, যদি কোনো লিঙ্ক অ্যাভেলেবল থাকে তাহলে সেটা দিয়ে দিতে হবে যে রিট্রিভড ফ্রম XYZ লিঙ্ক, যে কোনো একটা যেটা দেওয়ার সেটা দিতে হবে। সো এরকম করে আমাদের মোটামুটি ওয়েব পেজ এবং রেফারেন্সিং। সো আমরা এখানে যে একটু আগে যেরকম দেখেছিলাম, যদি ডেট না থাকে তাহলে n.d. নো ডেট, মানে সর্বোচ্চ সংখ্যক যতটুকু বা সর্বোচ্চ পরিমাণ ইনফরমেশন রেফারেন্সিং এ দিতে হবে, যতটুকু ইনফরমেশন অ্যাভেলেবল তার সবটুকু দিতে হবে। হ্যাঁ, কিন্তু এপিআই রেফারেন্সিং এ যেটুকু চেয়েছে তার চেয়ে কম থাকলে হবে না, বেশি থাকতে হবে, কিন্তু কম থাকা যাবে না। বেশি থাকলে সেটা জার্নাল অথরিটি বা সুপারভাইজার রিসার্চের যারা পিএইচডি এমফিল বা মাস্টার্স ডিজার্টেশনের যারা সুপারভাইজার, ওনারা ঠিক করে নেবেন, কিন্তু ইনফরমেশন কম থাকলে সেটাকে কিন্তু কিছু করা যায় না। সো ইনফরমেশন সলিডভাবে দিতে হবে এবং বেশি করে দিতে হবে, যেটা সঠিক, যেটা অ্যাটলিস্ট যতটুকু সম্ভব ইনফরমেশন এখানে দেয়া যায় এপিএ রেফারেন্সিং আমরা যেটুকু বুঝেছি সেই অনুযায়ী। আসলে এখানে আরো ছোট ছোট অনেক বিষয় আছে, আমি মূল বিষয়টা বলতে গিয়েই আমার এত সময় লেগে গেছে, তো আমি আর এর চেয়ে বেশি বাড়াতে চাচ্ছি না। আমরা যারা এটা চাই যে অনলাইন এটা আরো ভালোভাবে জানতে বা বুঝতে, তারা অনলাইন থেকে এটা গুগলে সার্চ দিলেই এপিএ 6 রেফারেন্সিং অফ বা স্টাইল অফ ডকুমেন্টেশন এটা চলে আসবে। এখানে আমরা পিডিএফ ডাউনলোড করে সেখান থেকে আমরা আরো ভালোভাবে এটা কি স্টাডি করতে পারবো। আশা করি সবাই বুঝতে পেরেছো। আর আবারও বলছি, রেফারেন্সিং এবং সাইটেশন ছাড়া শুধু রিসার্চ রিভিউ আর্টিকেল না, আমরা যে কলেজ বা স্কুল, কলেজ বা ইউনিভার্সিটি অ্যাসাইনমেন্ট করি, সেখানেও যদি রেফারেন্সিং এবং সাইটেশন, আমাদের তো সবাই কপি পেস্ট দেখা যায় যে মানে করার একটা প্রবণতা হয়ে গেছে, এগুলো সম্পূর্ণ চুরি, একদম সোজা কথা, এটা সম্পূর্ণ চুরি। সো নিজের থেকে আমরা কিছুই লিখলাম না। সো এইটা বাদ দেওয়ার জন্য এই রেফারেন্সিং এটা থাকতে হবে। আমাদের দেশের অনেক ইউনিভার্সিটি অলরেডি শুরু করে দিয়েছে, বিভিন্ন ইউনিভার্সিটি তাদের স্টুডেন্টদেরকে অ্যাসাইনমেন্ট দিলেও সেই অ্যাসাইনমেন্টও এখন তারা কিন্তু এই প্লেজারিজম চেক করে, 500 ওয়ার্ডসের অ্যাসাইনমেন্টেও প্লেজারিজম চেক করে। অনেক ইউনিভার্সিটি এটা শুরু করেছে, বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো, বেশ কিছু ইউনিভার্সিটি শুরু করেছে এরকম। সো এটা একটা গুড সাইন আমাদের জন্য। আশা করছি ধীরে ধীরে সবাই এই ব্যবস্থায় চলে যাবে। প্লেজারিজম চেক করা উচিত, যা তা ইচ্ছা মতো লিখে দেওয়া উচিত নয়। সো এরপরে এপিএ রেফারেন্সিং এর 7th এডিশনে কিছুটা টুকটাক কথাবার্তা হয়েছে, সেটা জাস্ট টুকটাক অল্প কিছু এডিট করা হয়েছে, সেই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে, আর কিছু না। তো
এটার আমরা 6th এডিশন সম্পর্কে যা জেনেছি সেটা জানলেই হবে। এখানে মূলত জার্নালের যে বিষয়টা সেটা দেখানো হয়েছে, এই যে এখানে টাউনলি অ্যান্ড পার্সেল 2004 ইনটেক সাইটেশন, তার রেফারেন্সিং এর লিস্টে এইভাবে দিতে হবে। হ্যাঁ, এটা মানে সুন্দর করে অল্পতেই বুঝিয়ে দেওয়া হয়েছে, শর্ট করে। সো যাই হোক, আমরা মূলত এপিএ রেফারেন্সিংটা বুঝতে পেরেছি আশা করছি। তো আবারও হয়তো নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ চলে আসবো। টিল দেন, আল্লাহ হাফেজ, স্টে টিউনড অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ ওয়ান্স এগেইন।